সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা জানো যে কোভিড-19 এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে অনলাইন শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে এবং বিগত এক মাস ধরে অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমরা অংশগ্রহণ করছো। তোমরা জানো যে বর্তমানে আবার মহামারী কোভিড-19 একটু বেশ প্রকোপ আকার ধারণ করেছে গত প্রায় 2 সপ্তাহ ধরে। তো তোমরা সেক্ষেত্রে নিজেদেরকে স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মেনে চলাচল করবে, সর্বদা সচেতন থাকবে। যাই হোক, আমরা গত ক্লাসে বাস্তব সংখ্যার কিছু অঙ্ক করেছিলাম প্রথম অধ্যায়ে। সেখানে ছিল আমরা করেছিলাম যে √3 বা √5 একটু অম্লাক সংখ্যা, এগুলো প্রমাণ করা শিখেছিলাম এবং কিছু কিছু সংখ্যার ভিতরে মূলদ এবং অম্লাক সংখ্যা নির্ণয় করা শিখেছিলাম। আজকে আমরা বাস্তব সংখ্যার যে একটি রূপ বা একটি অংশ বলেছিলাম যে আবৃত এবং অনাবৃত সংখ্যা। আমরা বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন করতে গিয়ে একটা জিনিস শিখেছিলাম যে আবৃত দশমিক ভগ্নাংশ এবং অনাবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ এবং অনাবৃত দশমিক ভগ্নাংশ, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব যে একটি আবৃত দশমিক বা একটি অনাবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে যোগ করতে হয়, কতগুলো আবৃত বা অনাবৃত দশমিক ভগ্নাংশগুলোকে যোগ করতে হয় বা বিয়োগ করতে হয় বা গুণফল করতে হয়। তো মূলত অনাবৃত দরকার নেই, আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ যোগ এবং বিয়োগ এবং আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়, আবার আবৃত ভগ্নাংশের গুণভাগও করতে পারি, সেই বিষয়টা আমরা আলোচনা করব। দেখো, আমরা তার আগে একটু বলি আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে। যে ভগ্নাংশ দশমিকের পরে অঙ্কগুলো একটি নির্দিষ্ট নিয়ম মেনে আবৃত হতে পারে বা পুনরায় আসে। যেমন আমি লিখছি এখানে 5.382828। দেখো এখানে বারবার 8 এবং 2 বারবার পুনরাবৃত্তি হচ্ছে। 8 এবং 2, যদি এটা অসীম দশমিক ভগ্ন অংশ, কিন্তু এটাকে আমরা সসীমে প্রকাশ করতে পারছি কি করে, 5.383। তোমরা জানো যখন যে জিনিসটা আবৃত ঘটে থাকে সেটা মাথায় একটা ফোঁটা, এটাকে বলা হয় পৌনঃপুনিক। পৌনঃপুনিক বলা হয়ে থাকে। তো এই একটা আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় বা একাধিক আবৃত ভগ্নাংশে যোগ বা বিয়োগ কিভাবে করতে হয় এবং গুণ বা ভাগ কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমরা আজকে শিখব। আগে আমরা আসবো কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়। না, আজকে আমরা আগে শিখি যোগ বা বিয়োগ, তারপর আমরা যাব আবৃত দশমিক ভগ্নাংশের কিভাবে একাধিক আবৃত দশমিক ভগ্নাংশের যোগফল কিভাবে নির্ণয় করতে হয়। দেখো আমি এখানে কয়েকটি সংখ্যা লিখি তোমাদেরকে। 3.89, এটা লিখলাম 2.178, এটা লিখলাম 5.89798। সুপ্রিয় শিক্ষার্থী, তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যে এখানে 5.897 পৌনঃপুনিক লিখেছি। দেখো এই শেষ 8 এবং এই 7 উপরে মাথার উপরে পৌনঃপুনিক বা আবৃত অংশের চিহ্ন দেওয়া রয়েছে, কিন্তু এই মাঝেরটা অর্থাৎ 9 এর আবৃত চিহ্ন দেওয়া নেই। এরকম যদি থাকে যে কোনো একটি অঙ্কের দশমিকের একটা নির্দিষ্ট অঙ্ক পরে যার পরে আবার লাস্ট ডিজিটে আবৃত দশমিক রয়েছে, তাহলে এইখান থেকে সর্বশেষ এটা থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো অঙ্ক থাকবে প্রত্যেকটিকে আবৃত অংশ বিবেচনা করে নিতে হবে, সেটাই হয়। কারণ 798 এটাকে বারবার পুনরাবৃত্তি করছে, 798 এর পরে পৌনঃপুনিক না দেওয়ার পরে 7 এবং 8 এর পরে পৌনঃপুনিক দেওয়া আছে, ওর মাঝের যে অঙ্কটি আছে সেটাকে আমরা পৌনঃপুনিকের আলোচনায়
নিয়ে আসে। প্রথম আমাদেরকে যদি যোগ করতে হয়, আবৃত্তি দশমিক যোগ যদি করতে হয়, তাহলে আমাদেরকে যে কাজটা আগে করতে হয় সেটা হচ্ছে কি আবৃত্তি দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত্তি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়। কিসে? সদৃশ আবৃত, সদৃশ। এই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কথার অর্থ কি? সদৃশ অর্থাৎ দশমিকের পরে সমান সংখ্যক অঙ্ক থাকতে হবে। প্রত্যেক দশমিকের পর সমান সংখ্যক অঙ্ক থাকতে হবে। দেখো দশমিকের পর সমান সংখ্যক অঙ্ক হবে। আমরা যদি এই জিনিসটাই খেয়াল করি, এখানে 3.8 পৌনঃপুনিক 9 পৌনঃপুনিক, এখানে দেখো 3 এর পরে আমার দুইটা অঙ্ক রয়েছে দশমিকের পরে, এখানে দশমিকের পরে 3টা অঙ্ক রয়েছে এবং এইখানকার দশমিকের পরে আমার 5টি অঙ্ক রয়েছে। এইগুলোকে সমান দশমিকের পরে সমান সংখ্যক অঙ্ক থাকতে হবে, নতুবা আমরা যোগ করতে পারবো না। আমরা যখন চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীতে যোগ বিয়োগ শিখেছিলাম দশমিক ভগ্নাংশের, তখন যদি আমরা এরকম থাকতো 3.59 আর 2.1, তখন আমরা যোগ করার ক্ষেত্রে এখানে কি করেছিলাম যে দশমিকের পরে কিছু নেই, একটা সংখ্যা আছে, এখানে শূন্য দিয়ে আমরা দশমিকের পরে সমান সংখ্যক অঙ্ক নিয়ে আমরা যোগ বিয়োগ করেছিলাম। কিন্তু এক্ষেত্রে আমরা 8, 9 বা 1.7, 2.17 এখানে দশমিকের পরে শুধু বলবে কি অন্য কোনো অঙ্ক বলবে কিনা সেই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করে সদৃশ দশমিক ভগ্নাংশ প্রকাশের রূপ দেখব, সেখান থেকে আমরা যোগ বা বিয়োগ করা শিখব। তাহলে সর্বপ্রথম আমাদেরকে কাজ করতে হবে সদৃশ দশমিক ভগ্নাংশ। এই সদৃশ দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে গেলে পরে ওই দশমিক ভগ্নাংশের দুইটা জিনিসের প্রতি আমাদেরকে খেয়াল করতে হবে। কয়টি? দুইটি বিষয়ের উপরে খেয়াল করতে হবে। দুটি বিষয়ের উপরে খেয়াল করতে হবে। কয়টি? দুইটি। যেমন আমি অঙ্কটাকে হিসাব করলাম, সরি 5.8978 পৌনঃপুনিক, এটা পৌনঃপুনিক চিহ্ন দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, একটা জিনিস খেয়াল করো, দেখো আমাকে এই বিষয়টা কেন শিখতে হবে যে আবৃত অংশ এবং অনাবৃত অংশ। অনাবৃত অর্থ যার পুনরায় আবৃত্তি ঘটেনি বা পুনরাবৃত্তি ঘটেনি, যা আবৃত্তি কথার অর্থ কি যার আবৃত্তি ঘটেছে বা পুনরাবৃত্তি ঘটেছে। দেখো এখানে 8 এবং 9 এটা কিন্তু এই অংশটুকু কিন্তু পুনরাবৃত্তি আমার ঘটেনি, কিন্তু 7, 9, 8 এই অংশটি পুনরাবৃত্তি এমন ভাবে ঘটেছে 5.89787798 এরকম কিন্তু সে চলছে, অর্থাৎ 7, 9, 8, 7, 9 এই চলছে। কিন্তু দেখো এই 8 এবং 9 এরকম আবৃত্তি ঘটেনি, পুনরাবৃত্তি ঘটেনি, কিন্তু 7, 9, 8 এর পুনরাবৃত্তি ঘটেছে। আমাদেরকে দেখতে হবে যে আবৃত অংশের অঙ্ক কয়টি এবং অনাবৃত অংশের অঙ্ক কয়টি। আমি যদি এই অঙ্কটা থেকে খেয়াল করি, এখানে আবৃত অংশের অঙ্ক হচ্ছে 1টি, 2টি এবং 3টি এবং অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 1টি এবং 2টি। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টি হয়েছে? 2টি। এখানে আবৃত অংশের অঙ্ক হচ্ছে 3টি। আমি যদি এখন বলি যে 3.89 এই দশমিক ভগ্নাংশটিতে আবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টি, তাহলে আমরা দেখছি এখানে কোনো আবৃত অংশ দশমিক হচ্ছে 1টি এবং 2টি, এই 2টি 8 এবং 9, কিন্তু এখানে কোনো অনাবৃত অঙ্ক সংখ্যা নাই। যদি আমি এটা থেকে খেয়াল করি তাহলে আবার 2.178, দেখো এখন 7 এবং 8 এর উপরে পুনরাবৃত্তি ঘটেছে, অর্থাৎ এই দুটো হচ্ছে আবৃত অংশ এবং 1টি হচ্ছে অনাবৃত অংশ। আর এটা তো তোমাদের একটু বুঝালাম। তো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে গেলে পরে, সরি সদৃশ আবৃত ভগ্নাংশ প্রকাশ করতে গেলে পরে আমাদেরকে আগে খেয়াল করতে হয় যে এখানে মোট এই অঙ্কগুলোর ভিতরে দশমিক ভগ্নাংশের সংখ্যাগুলোর ভিতরে অনাবৃত সর্বোচ্চ অনাবৃত অঙ্ক অংশে কয়টি? এখানে নাই, এখানে আছে 0টি, এখানে আছে 1টি, এখানে আছে 2। এই সর্বোচ্চ সংখ্যার ভিতরে আমার এই যে 2 আছে, আমার এখন নতুন যে আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করব সদৃশ, সেখানে সর্বোচ্চ অনাবৃত অংশ হবে ওই 2টি অনাবৃত। তাহলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে ওই দশমিক ভগ্নাংশগুলো সর্বোচ্চ যে অনাবৃত অঙ্ক সংখ্যা আছে সেই কয়টি সমান। আর যদি বলা হয়ে থাকে আবৃত অংশ কয়টি হবে, এখানে আবৃত অংশ কয়টি আছে? 2টি। এখানে আবৃত অংশ কয়টি আছে? 2। দেখেন এখানে আবৃত অংশ কয়টি আছে? 3। এর অর্থ হচ্ছে যে আবৃত সংখ্যা হবে যতগুলো আবৃত অংশ
তাদের লসগু। কি হবে তাহলে? এদের লসগু। লসগু তাহলে কত পাচ্ছি আমরা? লসগু আমরা পাচ্ছি 6। তাহলে আমাদের সর্বশেষ কাজ বললাম কি, যে আমাদেরকে খেয়াল করতে হবে অনাবৃত অঙ্ক সংখ্যা এবং আবৃত অঙ্ক সংখ্যা। তো দেখা যাচ্ছে যে আমি এই অঙ্কগুলোর ভিতরে সর্বোচ্চ সংখ্যা অনাবৃত অঙ্ক পেয়েছি 2টি, আর যতগুলো আবৃত অংশ ছিল তাদের লসগু পেয়েছি কত? 6। তাহলে আমাদের দশমিকের পরে এই 6 আর এই 2 এই কটা যোগ করে যতগুলো হবে 6 2 এই 8টি হবে দশমিকের পরে অঙ্ক সংখ্যা যদি সহযোগী ভগ্নাংশ করতে যায়। এই সহযোগী ভগ্নাংশ প্রকাশ করতে গেলে পরে আমাদেরকে আগে লাগবে দশমিকের পরে মোট কয়টি অঙ্ক হবে। তাহলে দশমিকের পরে অঙ্ক সংখ্যা হবে 8টি। কি করে পেলাম? তাহলে যে সকল দশমিক ভগ্নাংশগুলোকে আবৃত বা সদৃশ আবৃত ভগ্নাংশ প্রকাশ করতে হবে সেগুলোকে প্রথমে আমাদেরকে তাদের ভিতরে অনাবৃত অঙ্ক সর্বোচ্চ অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টি আছে সেই কয়টি এবং আবৃত সংখ্যার অঙ্কসমূহের লসাগু আর ওই অনাবৃত সংখ্যার সর্বোচ্চ সংখ্যাকে যোগফলের সমান হবে দশমিকের পরে অঙ্ক সংখ্যা। তাহলে আমরা দেখি এইগুলোকে আমরা এখন একটু গাণিতিক রূপে আলোচনা করি। আমি এটাকে আগে সদৃশ দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে, যোগের নিয়মে আমরা করা যাচ্ছে। প্রদত্ত দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হলে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে অনাবৃত অঙ্কের সংখ্যা হবে অনাবৃত অংশে বা অনাবৃত অঙ্ক সংখ্যা অনাবৃত অঙ্কের সংখ্যা হবে এবং হবে 2টি এবং আবৃত অংশে অঙ্কের সংখ্যা হবে 2 2 এবং 3 এর লসাগু সমান 6 অঙ্কের। দেখো এবার সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি যে কথাটা তোমাদেরকে বলেছিলাম তার আমি একটু বর্ণনামূলক এখানে লিখে দিলাম। এবার দেখি আমরা তাহলে 3.89 পুরোপুরি দিলাম সমান, দেখো আমার মোট কয়টি হবে তাহলে এই দুটি আর এই 6টি মোট কয়টা হবে তাহলে 6 আর 2 করলে হয় 8, 8টি হবে। তাহলে আমি আগে 8টি 3.8 তোমরা জানো
যেটা পুনরাবৃত্তি ঘটে অনুপরিবৃত্তি আছে সেটাকে আমরা আবৃত্তি করতে পারি। তাহলে 10 8 অঙ্ক পড়বে 8 9 8 9 8 9 8 9। এবার দেখো শক্তি আমাদেরকে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কত বলেছিলাম 6টি। তাহলে এখানে 1 2 3 4 5 6 এই 6টি এই দুই প্রান্তে দিয়েছি, বাদ বাকিগুলোকে আবৃত বোঝানো হবে। এবার দেখো 2.178 অনুকূলিত, তাহলে 2.178 এখন দেখো 7 এবং 8 এর মাথার উপরে অনুকূলিত ছিল, তাহলে 7 এবং 8 এর বারবার আবৃত্তি ঘটবে। তাহলে 7 8 7 8 7 সর্বশেষ দুই প্রান্তে আমার অনুকূলিত দিয়ে দিয়েছে। তাহলে তোমরা বুঝছো এখন দেখা যাচ্ছে 7 8 7 8 7 8 7 এসেছে, কিন্তু কারণ আমার শুরু থেকে 7 থেকে শুরু হয়েছে আবৃত্ত, তাই 8 এর পরে আর একটি অঙ্ক লাগবে, সেটা 7 দিয়ে পূরণ করা হয়েছে। এরপরে 5.89798 পুরোপুরি সমান 5.8979878। এটা হয়ে গেল আমার সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের প্রকাশ। কোন ভগ্নাংশকে সাধারণত যদি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে বলে, তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে উক্ত ভগ্নাংশ বা উক্ত দশমিক ভগ্নাংশগুলোর ভিতরে অনাবৃত অঙ্কের সংখ্যা হবে কতটি? সর্বোচ্চ সংখ্যক, অর্থাৎ যে অঙ্ক সর্বোচ্চ সংখ্যক অনাবৃত রয়েছে ঠিক তার সমপরিমাণ অঙ্ক, এবং আবৃত অংশ হবে ওই অঙ্কসমূহের ভিতরে যতগুলো আবৃত অংশ রয়েছে তাদের লসাগুর সমান, এবং এই দুটো অঙ্ক যোগ করতে পারে যেটা হবে ফলাফল, সেটা হবে তার দশমিকের পরে অত সংখ্যক অঙ্ক থাকতে হবে। তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দশমিক ভগ্নাংশকে কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশ কিভাবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করবে সেটা শিখতে পেরেছো। এই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ থেকে আমরা কিভাবে যোগফল বা বিয়োগফল নির্ণয় করতে হয় সেগুলো আমরা শিখব। যদি আমাদেরকে এখানে বলা হতো যে অঙ্কগুলো যোগফল নির্ণয় করো, সাপোজ আমাকে বলা হলো যে এটা যোগফল নির্ণয় করো, আমি এই অঙ্কটা যোগফল নির্ণয় করব। কিভাবে যোগফল নির্ণয় করতে হয় সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো। জাস্ট আমি এতগুলো লেখা লিখবো না, তখন জাস্ট লিখবো এখানে এরকমই, এখানে অনাবৃত সংখ্যার অঙ্ক সংখ্যা হবে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা হবে একবারে কি অঙ্ক হবে 2 অঙ্কের 2 অঙ্ক 2 এই যে 2 অঙ্কের, এবং আবৃত অংশ হবে টু 3 এর লসাগু সমান 6 অঙ্কের। এবার দেখো যোগ করার ক্ষেত্রে আমাদেরকে আরেকটা বিষয়, ঠিক এটা লেখা আছে, এটা যোগ করার ক্ষেত্রে কি করতে হবে, এখানে আমাদেরকে একটা দাগ দিতে হবে, লম্বা দাগ, খাড়া একটা খাড়া দাগ দিতে হবে। এই খাড়া দাগের পরে আরো দুটো অঙ্ক দিতে হবে, তার মধ্যে দুটো ছিল 8 9 এর 8 9, এখানে দিতে হবে 7 7 এর পরে কি ছিল 7 8, আবার 8 এবং 7, এরপর একটা খাড়া দাগ দেব, এরপর কত ছিল 7 9, একই জাস্ট আমি এটাকে মনে করো ওই 3.89 এটাকে আমি আবার সেভাবে বিস্তৃত করলাম 3.89 89 89 89
লেখা হয়ে গেছে, খাড়া দাগ দিয়ে আরো একটু অঙ্ক নিতে হবে। কয়টি অঙ্ক নিতে হবে? দুইটি, এই সেই দুটো নিয়েছি। আবার এটাকে সেই স্যাম্পল ভাবে সেভাবে করবো আমরা। করতে করতে গিয়ে যে 6 অঙ্ক হয়ে গেছে, 6 তে 8টা 1 2 3 4 5 6 7 8, তারপরে একটা খাড়া দাগ দিয়ে আমি আরো দুটি অঙ্ক নিব। সেই দুটো অঙ্ক কত? 7 এর উপরে কত ছিল? 8। 7 এর 7 8 7 8 7। আবার এখানে 8 9 7 9 8 7 9 8, আর দুটো কিন্তু 7 9, আমার তো 8 লাগছে না, কারণ দুটো লাগবে। এবার এগুলো আমি যোগ করব। কি করে যোগ করব? সাধারণ যেভাবে আমরা যোগ করে রাখি ঠিক সেইভাবে আমরা এখন 8 আর 2 10, 10 আর 17, 17 9 26 6, এই পরিপূরক দিয়ে দিলাম মাত্র 2, 9 দিয়ে 11, 11 27 7, মাত্র 2, 7 2 9 না 18 7 25 5, মাত্র 2, 10 26 6, মাত্র 2, 27 7, মাত্র 2, 8 8 16 9 25 5, পরিপূরক দিয়ে রাখলাম মাত্র 2, 7, মাত্র 2, 10 9 9, মাত্র 1, 5 5 10 আর 1, 9 7 5 7 5 5 7 7। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখছো যে আমরা সাধারণ যোগে নির্ণয় করেছি। শেষে লিখতে হবে আপনার নির্ণয় যোগফল। পৌনঃপুনিক 76576 পৌনঃপুনিক, এই দুটো অঙ্ক লেখা লাগে না, এটা হচ্ছে আমাদেরকে নির্ণয় যোগফল। তাই আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সদৃশ দশমিক আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে যোগফল নির্ণয় করতে শিখেছো। একই নিয়মে বিয়োগফল। এবার আমরা দেখব যে সদৃশ দশমিক ভগ্নাংশগুলোকে কিভাবে সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয় এবং কিভাবে যোগফল গুণ এবং ভাগ করতে হয়। তাহলে এই নিয়মে তোমরা বইতে যতগুলো কাজ বা উদাহরণ আছে এগুলো সব করবে যোগফল বা বিয়োগফল। এরপর আমরা শিখব কিভাবে গুণ ভাগ এবং সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হয়। দেখো আমি একটা অঙ্ক লিখি 5.7 হ্যাঁ ঠিক আছে, এটা এক্সেল বোর্ডে লিখি আমি 5.7 পৌনঃপুনিক। এটাকে এই যে অঙ্কটি আছে এই অঙ্কটিকে আমি সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। কিভাবে? দেখো মনে করো যে তুমি এটার কোনো কিছু নেই, একটা সাধারণ সংখ্যা নিলাম, সাধারণ সংখ্যা লবে বিয়োগ যে অংশটুকু পৌনঃপুনিক বাদ আছে সেটাকে আরেকটা অঙ্ক বিবেচনা করব। আমার পৌনঃপুনিক ছিল 7, এই 7 থেকে বাদ দিয়ে কি থাকলো এখানে? দেখো সুপ্রিয় শিক্ষার্থী 5 থাকলো, তাহলে বিয়োগ আছে 5 ডিভাইডেড পৌনঃপুনিকের পরে কয়টি অঙ্ক পৌনঃপুনিক আছে? কয়টি অঙ্কের পরে? একটি অঙ্কের পরে পৌনঃপুনিক আছে, তাহলে একটি অঙ্কের পরে পৌনঃপুনিক আছে, তাহলে একটি নয় হবে আমাদেরকে করতে হয়। তাহলে দেখলাম যে সংখ্যাটিকে যে দশমিক ভগ্নাংশ দেওয়া ছিল সেটাকে একটা সাধারণ সংখ্যা বিবেচনা করব, তারপরে পৌনঃপুনিক ব্যতীত বাকি যে অংশগুলো আছে সেটাকে আরেকটি সাধারণ সংখ্যা বিবেচনা করে ওই দুই সংখ্যার বিয়োগফল থেকে বিয়োগফল করব। সেখান থেকে কি করব? হরে বসাতে হবে যে কয়টি অংশ আবৃত অংশ রয়েছে সে আবৃত অংশকে 9 হবে সেই কয়টি, এবং যদি আবৃত এবং দশমিকের পরে কোনো অঙ্ক সংখ্যা থেকে থাকে তাহলে ঠিক সেই কয়টা শূন্য বসবে। তাহলে 57 থেকে 5 বাদ দিলে থাকে কত? 52/9। এটা আমরা শিখলাম কোন একটি দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়।
দেখো আমি আরো একটি অঙ্ক যদি করি 43 4.3 পরিপরিক 4.3 পরিপরিক সমান লেখা যায় 43। কারণ আমি বলছি যে ওই সংখ্যাটিকে একটি সাধারণ সংখ্যা হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে আমি লিখলাম 43 বিয়োগ বলছিলাম যে পৌনঃপুনিক পদের যে অংশটুকু আছে সেটাকে আরেকটি সংখ্যা বিবেচনা করে বিয়োগ করতে হবে। তাহলে 3 বাদ দিয়ে কি থাকলো 4। এবার বলছি কি যে ভাড়া লিখতে হবে পৌনঃপুনিক অংশ কয়টি 9। তাহলে এর থেকে একটি, তাহলে 9। এবং পৌনঃপুনিক এবং দশমিক ভিতরে অন্য কোনো আবৃত অংশ নাই। যে কয়টি আবৃত অংশ থাকবে ঠিক সেই কয়টা শূন্য বসাতে হবে, যে কয়টি অনাবৃত অংশ থাকবে ঠিক সেই কয়টা শূন্য, কিন্তু কোনো অনাবৃত অংশ নাই। তাহলে এখানে করলে হয় কত 39 ডিভাইডেড 9। 39 কে যদি আমি 3 দ্বারা ভাগ করি 13, আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে কি 3। এটা থেকে আমি সাধারণ ভাষায় প্রকাশ করলাম। দেখি সুপ্রিয় শিক্ষার্থী আমি আরেকটা অঙ্ক করি। যেমন যদি বলা হয় 4.218 এটাকে যদি বলা হতো এখানে 1 এবং 8 এর পরে আমার পৌনঃপুনিক দেওয়া আছে, তাহলে এবার আসি আমি এখানে একটি সমান চিহ্ন। তাহলে সাধারণ একটি সংখ্যা বিবেচনা করতে হবে, জায়গায় কম হয়ে যাবে, পূর্ণ পাশে যাই। এটাকে কি লেখা যেতে পারে? দেখো আমি বলছি সাধারণ একটি সংখ্যা বিবেচনা করে নিলাম বিয়োগ পৌনঃপুনিক বাদের যে অংশটুকু আছে সেটাকে আরেকটি সংখ্যা বিবেচনা করব। এটা পরিপূরক অংশ ছিল, তাহলে ছিল কত 4 এবং 2 অর্থাৎ 42। ওর ভিতরে দশমিক থাকলে কি না থাকলে সেটা আমাদের মাথা ব্যথার কারণ নয়। এরপর বলছি যে কয়টি আবৃত অংশ রয়েছে সেই কয়টি 9, অনাবৃত অংশ কয়টি একটি, তাহলে 0। এটা যদি আমরা বিয়োগ করি 42 18 থেকে 42 বাদ দিই তাহলে কত থাকবে 4176 ডিভাইডেড 990। যদি কাটাকাটি করি তাহলে কত বলা দেওয়া হতে পারে 11 3 11 33 8 87 7 11 77। দুই ভাগ করে কাটাকাটি করলে পরে যেটা হবে সেটা আমাদের কি आंसर হবে b 40 8 2 16 8 2 16 ডিভাইডেড 4 4 5। 3 দিয়ে কাটাকাটি করা যায় সম্ভবত, আবার কাটাকাটি করলে কত হয় দেখো 4 4 8 3 দিয়ে 4 4 8 5 আর যাবে না, ঠিক আমাদেরকে এইভাবে এরকম হবে সংখ্যা হবে এরকম। তাহলে আমরা শিখলাম যে কিভাবে সরলরেখা আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হয়।